আপনি ভালো করে মাথা মুছবেন। ভোর রাতে আপনার জ্বর এসেছিল। জ্বর এসেছিল? কই? জ্বর কি এভাবে দেখা যায় নাকি? আমি ছুঁয়ে দেখেছিলাম, গা গরম ছিল। নিভ্রান টাওয়াল রাখলো, আয়নার সামনে গিয়ে হাত দিয়ে আলগা পানি ঝেড়ে নিল। ফজর ওয়াক্তে উঠে সকাল পর্যন্ত জেগে জেগে আমাকে না দেখলে হয় না তোমার? ঘুমাও না ঠিকঠাক, এই জন্যই তো শরীর খারাপ করে। পরশুদিন বমি করলে কতবার জানো? দুবার নাকি তিনবার? রাত্রি খোঁচাটা ধরতে পারলো ঠিকই, আরও একটা নৌকা পাশে রেখে নতুন কাগজ হাতে নিতে নিতে বলল। দেখ, সারাদিন একটাই কথা। নিভ্রান শার্ট গায়ে দিল, ফোনে কি যেন করলো, ঘড়ি পড়লো, ভেজা চুলে চিরুনি ব্রাশ করলো, পকেটে মানি ব্যাগ ঢোকালো, গায়ে পারফিউম দিল, শেষমেশ ড্রয়ার থেকে একটা কাটা নিয়ে গিয়ে রাত্রির চুলে খোপা বেঁধে দিতে দিতে বলল। শুধু শুধু টমেটো সস আরেকদিন খেতে দেখি তোমাকে। ধুরো, জানতো আপনি। পরক্ষণে কি একটা ভেবে হাতের কাগজ রেখে বিছানা ছেড়ে নেমে বলল। ও না, যাবেন কেন? দুপুরে তো খাননি, চলুন খাবেন। এই ছুটির দিনে এত সেজে গুজে যাচ্ছেন কোথায়? যাচ্ছি কাজে। তুমি এত নৌকা দিয়ে করবেটা কি রাত? জানি না তো। নিভ্রান হাসলো কেবল, কিছু বলল না। বাকি কাগজগুলো সেভাবেই পড়ে রইল। ফেলার চিন্তা নেই, ফেলার চিন্তা সে কখন চলে গেছে মাথা থেকে। নিশাদকে ওঠাতে ওঠাতে 3:30 বেজে গেছে। এত গাঢ় ঘুম তার, বাসায় ডাকাত পড়ে গেলেও টের পাবে না। উঠে শাওয়ার না নিয়ে ঢুলতে ঢুলতে ডাইনিং টেবিলের চেয়ার টানলো সে। ভাত গরম, রাত্রি মাত্র গরম করে এনেছে, ধোয়া উঠছে এখনো। নিভ্রান বসে আছে পাশে। নিশাদ মাথা কাত করে তার কাঁধে রাখলো, চোখ বন্ধ করলো। রাত্রি ভাত বাড়ছে 3 জনের প্লেটে। মাকে তখন ঘুমানোর আগেই খাইয়ে দিয়েছিল। রুটির মাফিক খাওয়া দাওয়া তার। একটু এদিক ওদিক হলে শরীর খারাপ করে, তাই সময়ের হেলাফেলা করে না একটুও। মায়ের আবার কদিন যাবৎ পায়ে পানিও এসেছে, হাঁটতে অসুবিধা হয়, আবার ব্যথাও করে কোরজা কেন জানো। ভাইয়ারের স্বপ্নে তিনটা পরীর মতো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। পরীর মতো না, পরী মনে হয়। ডানা ছিল না শুধু, একজন আপেলের টুকরো, আরেকজন লাল আঙ্গুর, আরেকজন কি জানি একটা নাম যায় না। তারপর হঠাৎই ভূমিকম্প হলো, আর ভূমিকম্পটা ঘটালো কে জানিস? এই যে তোর বউ, আমার ভাবি। চোখ তুলে হাতের তর্জনী সোজা রাত্রির দিকে তাক করে বলল নিশাদ। রাত্রি হেসে ফেলল, ভাত বাড়া প্লেটটা সামনে দিয়ে বলল। স্বপ্নের খাবার খেয়ে আপনার পেট ভরবে না ভাইয়া, স্বাদও পাবেন না। তার চেয়ে বরং ভাত খান, কাজে দিবে। আমি স্বাদ পাচ্ছিলাম ভাবি। আপেলটা কি যেন মিষ্টি, আর আঙ্গুর মুখে দিলে যেন রসগোল্লার শরবত হয়ে যাচ্ছিল। হুম, বলেছে স্বপ্নে মানুষ স্বাদ পায় না, সর্বোচ্চ 6%, আর ঘ্রাণ পায় 7%। স্বপ্ন শুধুই একটা দর্শনের জিনিস, বুঝলেন? আপনি তো জলজ্যান্ত গুগল ভাবি। খাওয়া দাওয়া হলো তাড়াতাড়ি। নিভ্রান বেরিয়ে গেল কাজে, বলে গেল রাত হয়ে যাবে ফিরতে ফিরতে। রাত্রি সব গুছিয়ে রাখলো। নিশাদ ঘরে গিয়ে আবার শুয়েছে। রুবিনাও ঘুম তখন। রান্নাঘরে ভ্যাবসা গরম, চায়ের পানি ফুটছে টকবক করে। চপিং বোর্ডে চিকন চিকন করে আলু কাটছে রাত্রি। উদ্দেশ্য তেলে ভেজে ফ্রেঞ্চ ফ্রাই করা। কপালে ঘাম ছুটে গেছে চুলার আছে, হাতটা কেমন কেঁপে যাচ্ছে বারবার। ছুরি দিয়ে কয়েকবার বৃদ্ধাঙ্গুল প্রায় কেটেই ফেলেছিল। অদ্ভুত তো, তার তো কখনো এমন হয় না। ঝলমলে রেস্টুরেন্টে বসে অফিসের মিটিং করছে নিভ্রান। সামনে ডিলাররা বসে আছে, গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ফোন সাইলেন্ট করা, কথা বলায় ব্যস্ত সে। ভাবি ভাবি বলে চিল্লাতে চিল্লাতে রুম থেকে বের হলো নিশাদ। রোজ এই সময় চা দিয়ে যায় রাত্রি, আজ দিল না কেন? রান্নাঘরে কোনো সারা শব্দও পাচ্ছে না, ডাকছে তবু উত্তরও দিচ্ছে না। বুকে হঠাৎই ধুকপুকানি শুরু হলো। অজ্ঞান হয়ে পড়ে আছে রাত্রি, কপালটা ফ্লোরে, চুলগুলো মুখের ওপরটা ঢেকে দিয়েছে। চায়ের পানি শুকিয়ে গেছে, পাতিল পুড়ে যাচ্ছে, ছুরিটা কিছুটা দূরে ছিটকে পড়ে আছে ফ্লোরে। নিশাদ চুলাটা নিভালো, দ্রুত ফ্লোরে বসে মাথাটা কোলে তুলে নিল, চুল সরালো। কপালের কোণ ফেটে রক্ত বেরিয়ে গেছে। 1-2 বার গালে হালকা হাতে থাপ্পড় মেরে রুদ্ধ কণ্ঠে ডাকলো ভাবি। ভাবি কি হলো? ওঠেন ভাবি। কণ্ঠে ভয়াবহ আতঙ্ক। মেয়েটার মধ্যেও তার ভাইয়ের জান থাকে। গলা শুকিয়ে গেছে। খানিকক্ষণ ইতস্তত করে রাত্রিকে কোলে তুলে নিল সে। নিজের ঘরে নিয়ে শুইয়ে দিল বিছানায়। জগে পানি নেই। বালিশের পাশ থেকে ফোন নিয়ে নিভ্রানের নাম্বারে ডায়াল করতে করতে ডাইনিংয়ে ছুটল। পানি ঢাললো গ্লাসে। ওপাশ থেকে ফোন রিসিভ হলো না। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে। পানি হাতে ঘরে গেল।
মুখে ছিটালো অল্প করে, জ্ঞান ফিরল না। নড়চড় নেই একদম। নিভ্রানকে এবারও পাওয়া গেল না ফোনে। উপায় না পেয়ে ডাক্তারকে কল করলো সে। বাসায় আসতে বলল। এখান থেকে হসপিটাল অনেক দূর, যেতে যেতে যদি কিছু হয়ে যায়। এর চেয়ে তার পরিচিত এক ডাক্তারের বাসা কাছে, তার আসতে বেশি সময় লাগবে না। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে দেখলো হাতের আঙ্গুলও কেটে গেছে রাত্রির। বৃদ্ধা আঙ্গুলের ডগা থেকে অনেকটা নিচ অবধি টুপটুপ করে রক্তের ফোঁটা সাদা আঁচলে লেগে যাচ্ছে। নিশাদ উদ্ভ্রান্তের মতো হাফ ছাড়ল। ফার্স্ট এইড বক্স খুঁজে বসে পড়লো পাশেই। কাপা হাতে কপালের রক্ত পরিষ্কার করলো। হাতে ব্যান্ড-এড লাগিয়ে দিল। পাশে ফোন রেখে লাউডস্পিকার অন করে কল দিয়ে যাচ্ছে সে। 17তম বারে রিসিভ হলো। ওপাশ থেকে নিভ্রানের চাপা স্বর। আমি মিটিংয়ে নিশাদ, একটু পর। ভাবি সেন্সলেস হয়ে গেছে রান্নাঘরে। ওপাশ থেকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর শব্দ হলো, তারপর হাঁটার শব্দ। গট গট। নিশাদ এপাশ থেকে বুঝতে পারলো নিভ্রান ঠান্ডা গলায় বলল, ও মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে নিশাদ, তুই মুখে পানি ছিটা। ছিটিয়েছি ভাইয়া, জ্ঞান ফিরেনি। তুই আয়, ভয় লাগছে। কপাল ফাটার কথাটা এড়িয়ে গেল সে। নিভ্রান প্যানিক হয়ে উল্টোপাল্টা গাড়ি চালাবে, শেষে আরেক বিপদ হবে। গাড়ি স্টার্ট দেওয়ার ঝনঝনের শব্দ। নিভ্রান বলল, ডক্টর কল করেছিস? করেছি, তুই আয়। আসছি। ফোন কেটে গেল। নিশাদ আবার পানি ছিটালো, এবার একটু বেশি করে। চোখ মুখ ভিজে গেছে পানিতে। পাপড়িগুলো নড়ল একটু, বাম হাতের তর্জনী কাঁপল। মহিলা ডাক্তার মিস নিকিতা রাত্রির পালস চেক করছেন। নিভ্রান বসে আছে মাথার কাছে, ব্যান্ডেড লাগানো ডান হাতটা তার দু হাতের মুঠোয় বন্দি। নিশাদ দাঁড়িয়ে আছে। রুবিনা চিন্তাপূর্ণ ভেজা চোখে চেয়ে আছে মেয়ের মুখের দিকে। মিস নিকিতা কিছুক্ষণ পরীক্ষা করলেন। ডাক্তাররা সাধারণত যা করেই তাই করলেন। চোখ দেখলেন, হার্টবিট মাপলেন, প্রেশার মাপলেন। কপালে আগে ব্যান্ডেজ করা হয়েছে, ক্ষতটা অত গাঢ় না। শেষমেশ বললেন, ওরা তো সব কিছুই নর্মাল। তাছাড়া আপনারা বলেন 2 দিন আগে বেশ বমি হয়েছিল, আর এভাবে হঠাৎ ফেন্ট হয়ে যাওয়া, আমার ধারণার মতে উনি খুব সম্ভবত সন্তান সম্ভবা। সরি। আমি একেবারে শিওরটি দিচ্ছি না, তবে লক্ষণগুলো প্রেগনেন্সির সাথেই মিলে যায়। অভিজ্ঞতা থেকে বলছি, আমার ধারণা ভুলও হতে পারে। আপনি তো ওনার হাজবেন্ড, আপনি আরো ভালো জানবেন। ওর জ্ঞান ফিরবে কখন? ফিরে যাবে 1 ঘন্টার মাঝে। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন, শরীর দুর্বল, রক্ত শূন্যতা আছে, বেদনা খাওয়াবেন বেশি বেশি। আর কাল যে একটা টেস্ট করিয়ে শিওর হয়ে নিন। যদি পজিটিভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর নেগেটিভ হলেও রিপোর্ট এসে যাবে। জি অবশ্যই। উনি চলে গেলেন একটু পর। কিছু ওষুধ লিখে দিয়ে গেলেন যাওয়ার আগে। রুবিনা হাসছেন একটু একটু। সামনে বসা নিভ্রানের চোখে মুখে কোনো অস্পষ্টতা নেই। একধারে রাত্রে চুলে হাত বুলাচ্ছেও। তিনি বেশ বুঝতে পারছেন পাকাপাকি খুশির সংবাদ আসবে কালকে। নিশাদ ফিরে এলো। নিভ্রান মলিন হেসে বলল, মুখটা শুকিয়ে গেছে, একটু ঠান্ডা পানিতে লেবু চিনি মিশিয়ে এনে দে তো, জ্ঞান ফিরলে খাওয়াবো। নিশাদ এনে দিল। নিভ্রান গ্লাসটা পাশের টেবিলে রেখে রুবিনাকে বলল, আপনি খেয়ে শুয়ে পড়ুন আম্মু, পরে শরীর খারাপ করবে। আমি আছি ওর সাথে, চিন্তা করবেন না। রুবিনা গেল জোড়াজুড়িতে। নিভ্রান তখনও চেঞ্জ করেনি, শার্ট প্যান্টই পরে আছে। নিশাদ সোফায় বসে রইল কিছুক্ষণ। এখন একটু শান্তি লাগছে। নিভ্রান এক পলক ভাইয়ের দিকে তাকালো, ক্লান্ত দেখাচ্ছে তাকে। নিশাদকে রেস্ট নিতে বলে আলতো হাতে রাত্রিকে কোলে তুলে নিল সে। একটু কি ভার ভার লাগছে শরীরটা। দুজনের ভার, নাকি অবচেতন মন অযথাই বেশি ভেবে বসে আছে? আসলে কি বেশি? অসম্ভব কিছু তো নয়। রাত গভীর হবার পথে। ঘড়ির কাঁটা গড়াচ্ছে আপন স্বভাবে, নিজ গতিতে। আকাশে তারা নেই, চাঁদ নেই। মেঘগুলো সাদা হয়েছে খুব, কিন্তু বৃষ্টি নামছে না। কোথায় যেন একটা বাধা, অদৃশ্য কাঁটাতার। বৃষ্টির জল আঘাত পাবে সাদা শাড়িটা লন্ডি বিনে রেখে দিল নিভ্রান। রক্ত মেখে আছে আঁচলে, দেখলে কেমন ভীত হয়ে ওঠে মন। একটা শনির আশঙ্কা, কম্পমান হৃদয়। শাড়ি বদলে দিয়ে একটা আকাশি রঙের পাতলা কামিজ রাত্রিকে পরিয়ে দিয়েছে সে। মিস নিকিতা বলে গিয়েছিল 1 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে, অথচ 1.5 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। ও নড়েও নি বিন্দু পরিমাণও। ঘরের বাতি নিভানো, বাইরে থেকে আগত মৃদু আলোয় আধার কাটছে। নিভ্রান রাত্রিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে রইল কতক্ষণ। শ্বাস প্রশ্বাস তো একদম স্বাভাবিক। কপালে কি বেশি ব্যথা পেয়েছে? মাথা ব্যথায় জ্ঞান আসছে না। যেদিন যেদিন বমি হলো সেদিনই মধ্যরাতে উঠে বসেছিল মেয়েটা। পেটে ব্যথা করছিল নাকি? সে ভেবেছে নর্মাল ফুড পয়জন, কিন্তু না হয়তো বা। বাইরের একটা ধাবিত দমকা হাওয়া শরীর ঠান্ডা করে দিল।
রাত্রির অস্ফুট আওয়াজ করলো, হালকা গোঙানি। নিভ্রান মাথা উঠালো, মুখ বরাবর তাকিয়ে গালে হাত রেখে দ্রুত ডাকলো, রাত, রাত, রাত ওঠো। রাত্রি তাকালো, আধবোঝা চোখ, দুর্বল চোখের পাতা, নরম দৃষ্টি, শুকনো রুক্ষ ঠোঁট নাড়ানোর চেষ্টা। পর মনে পড়ল সেই মাথা ঘোরানো, চোখের সামনে আচানক সব কালো হয়ে যাওয়া, কপালে কি অসহ্য একটা ব্যথা। মুখে হাসি ধরা দিল নিভ্রানের, মোটা ব্যান্ডেজের ওপরই ঠোঁট ছোঁয়ালো সে। রাত্রি শক্তিহীন হাতটা তার ঘাড়ে রাখলো। নিভ্রান আবার ঠোঁট ছুঁয়ে দিল একই জায়গায়, চাপা গলায় বলল, ভয় পাইয়ে দিয়েছিলে রাত, খুব ভয় পাইয়ে দিয়েছিলে। ঠিক আছে তো, শান্ত হন। নিভ্রান উঠে পড়ল, আলো জ্বালিয়ে দিল, রাত্রিকে দু হাতে ধরে বিছানায় হেলান দিয়ে বসালো। রাত্রি মাথা চেপে ধরল সঙ্গে সঙ্গে, আয়নায় দেখলো কপালের ব্যান্ডেজ, আঙ্গুলের ব্যান্ডেজটাও চোখে পড়লো সহজেই। নিভ্রান বাইরে গেল, ভাত নিয়ে আসলো প্লেটে করে। রাত্রি দাঁড়িয়ে পড়েছে একা একাই, এক হাতে বিছানার ব্যাক সাইড ধরে টলমলে পায়ের ব্যালেন্সে রাখছে। নিভ্রান প্লেটটা নামিয়ে রাখতে রাখতে ধমকে উঠল, একা একা উঠেছো কেন? ও ওয়াশরুমে যাব। ও তো আমাকে বললেই তো হয়, একা একা উঠবা না আর, খবরদার। আমি ঠিক আছি তো, আপনি অযথাই চিন্তা করছেন। ভাতের শেষ লকমাটা মুখে তুলে দিয়ে নিভ্রান খেয়াল করলো রাত্রি এক হাতে পেট চেপে ধরেছে। এক পলক চেয়ে সে আস্তে করে বলল, পেটে ব্যথা? তরকারিতে ঝাল বেশি হয়েছে। মরিচের গুঁড়াটার রং সুন্দর না, আমি ভেবেছি ঝাল হয় না, তাই পরে আরো 2 চামচ মিশালাম। এখন মুখেই দেয়া যাচ্ছে না। দুপুরেও এটাই খেয়েছি, তখন ঝাল লাগলো না? লেগেছে মনে হয়, তখন টের পাইনি। নিভ্রান নিঃশব্দে হাসলো, প্লেট রেখে পানি খাওয়ালো, ঠোঁট মুছিয়ে দিতে দিতে বলল, ডক্টর এসেছিল, তোমার প্রেগন্যান্সির টেস্ট দিয়ে গেছে। রাত্রি বিষম খেলো যেন, চোখের দৃষ্টি এলোমেলো, কোনো রকমে মুখের পানিটা গিলে নিয়ে অদ্ভুত কণ্ঠে বলল সে, জি। মাথা ঘোরায়, বমি হয়, পেটে ব্যথা, এসব কি এমনি এমনি নাকি? বাসায় আসলেই দেখি তুমি ঝিমাও সারাক্ষণ। এই যে এখনো খাবার মাঝে কয়বার হাই তুললে? 4 বার। অথচ এতক্ষণ যাবৎ শুয়েছিলে, সকালে যাব টেস্ট করাতে, এখন ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। সে রজনীতে বিস্তর শূন্যের জলধারা রুষ্টই থাকলো, আসবে আসবে করেও শেষমেশ অনুপস্থিত সে। কাটল সময়, সাদা মেঘের বর্ষণের বদলে রাঙা সূর্যের রং মাখল পৃথিবীতে। সকাল হতেই তাকে নিয়ে হসপিটালে ছুটল নিভ্রান। কি ভীষণ গরম পড়েছে আজ, ভাদ্র মাসের মাঝামাঝি, তাল পাকা গরম, ভ্যাবসা পরিবেশ। গাড়ি জানালা বন্ধ করে এসি ছেড়ে রেখেছে নিভ্রান। গাড়ি চলছে ভার্সিটির পথে। ইউরিন টেস্ট করতে স্যাম্পল দিয়ে এসেছে ল্যাবে, আলট্রাসোনোগ্রাফি করিয়ে এসেছে, সন্ধ্যায় রিপোর্ট নিয়ে আসবে। নিভ্রান বলে এসেছে আর্জেন্ট করে দিতে। মাঝে তেমন কথা হলো না। নিভ্রান 1-2 বার জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে নাকি। রাত্রি মাথা নাড়িয়ে না জানালো। গাঁট হয়ে বসে আছে মেয়েটা। ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে গেল নিভ্রান। রাত্রির ফাইনাল পরীক্ষা কয়দিন পরই, বেশি হলে 2-1 মাস বাকি হয়তো। শুধু বাসায় নোটস এনে দিলে কুলাবে না তার, ক্লাস করাটা খুব জরুরি। প্রফেসরের লেকচার তো আর বাসায় পাওয়া যাবে না। মেয়েটার পড়াশোনায় চুল পরিমাণ বাধাও আসতে দিতে চায় না সে। ওই বাসার টিউশনিটা ছেড়ে দিয়েছে মাসখানেক হলো। এখন বিকেলেই বাড়ি ফিরে যায় রাত্রি। মাঝে মধ্যে নিভ্রানের অফিসে যায়, তারপর সেখান থেকে একসাথে বাড়ি ফিরে সন্ধ্যায়। আজ অবশ্য ব্যতিক্রম। নিভ্রান নিজেই চলে এসেছে গাড়ি নিয়ে, ড্রাইভার দিয়ে পাঠায়নি। হসপিটালে যাবে সে। রাত্রি মিনমিন করে বলল, এত তাড়াতাড়ি তো রিপোর্ট রেডি হয়নি। বললো না সন্ধ্যায় যেতে। নিভ্রান শুনল না কিছুই, সোজা হসপিটালে গেল। সকালেও সে এমনই করেছে, সবার আগে গিয়ে হসপিটালে পৌঁছেছে। রিপোর্ট সত্যি হয়নি তখনও, 7টার পরে দিবে। এখন বাজে 5টা 40। পাগলটা 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করলো সেখানেই। রাত্রি গাড়ির পেছনের সিটে শুয়ে রইল, ক্লান্ত লাগছে। লোকটা আসলেই পাগল, পুরো উন্মাদ। কাগজে স্পষ্ট ইংরেজি গোটা গোটা অক্ষরে পজিটিভ লেখা। আলট্রা রিপোর্টে দেওয়া বাচ্চার বয়স 1 মাস প্লাস, অর্থাৎ 5 শব্দ। সুস্থ আছে একদম। নিভ্রান রিপোর্টগুলো হাতে নিয়ে বসে রইল কতক্ষণ, চেয়ে থাকলো নির্বিশেষ। মিস নিকিতা কী সব যেন বলে যাচ্ছে রাত্রিকে। নিভ্রানের কানে ঢুকলো না। উত্তেজনায় ভেতরটা কাঁপছে, বাইরেটা নিশ্চল শান্ত। হুঁশ ফিরল রাত্রির ধাক্কায়, তার বাহুতে হাত রেখে চাপা স্বরে ডাকছে। নিভ্রান পলক ফেলে বলল, কি হয়েছে?
আপু ডাকছেন আমাকে? নিভরান রিপোর্টটা কোলের ওপর রাখলো, কোনো রকমে ঠোঁটে হাসি ফুলিয়ে বলল, জি বলুন ডক্টর। স্ত্রীর খেয়াল রাখবেন মিস্টার। নিভরান মাথা নাড়ালো, মৃদুস্বরে সম্মতি দিল। তার লজ্জা লাগছে কেন যেন, অদ্ভুত। আকাশে চাঁদ উঠেছে, সরু অর্ধ চাঁদ, হাসতে যেন উচ্ছ্বাসে ফেটে, ঠোঁট বাঁকা খুশির হাসি। নদীর পানিতে কি সুন্দর আলোর খেলা, ঝিলমিলে ঢেউ, হালকা হালকা স্রোত, শব্দ। দূরে একটা লঞ্চ যাচ্ছে, ভনভনে আওয়াজটাও মধুর শোনাচ্ছে। কি ভীষণ সম্মোহনী পরিবেশে গাড়ি থামলো। সামনের হেডলাইট দুটো নিভল। হাতের ড্রাই কেকের প্যাকেট থেকে শেষ টুকরোটা চিবোতে চিবোতে রাত্রি বলল, এটা কোথায়? নিভরান তার সিট বেল্টটা খুলে দিল, হাতের খালি প্যাকেটটা নিয়ে পকেটে ভরে ফেলল। আশেপাশে ডাস্টবিন নেই। ড্রয়ার থেকে পানির বোতল বের করে ঠোঁটের কাছে ধরে বলল, হা করো, শুকনো জিনিস গলায় আটকাবে। বাসায় যাবেন না? প্রশ্ন করে নিভরানের কবজি টেনে ঘড়ি দেখল সে। 8:30টার অনেক বেশি, 9টা ছুঁই ছুঁই প্রায়। তারপর আবার বলল, দেখুন 9টা বাজে। নিভরান ঝুঁকে তার পাশের দরজায় লক খুলতে খুলতে বলল, এটা কোন নদীটা জানো? ওই যে ব্যালকনি থেকে দেখা যায়। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না। সেদিন বললে সামনাসামনি দেখার খুব ইচ্ছে, কাল নৌকা বানালে। বৃথা যাবে নাকি তোমার কষ্টটা? আমি নিয়ে এসেছি নৌকাগুলো, নদীর পানিতে ভাসবো। চলো। আশেপাশে আর কোথাও নদী নালা নেই রাত, নয়তো এতদূর কষ্ট করিয়ে আনতাম না তোমাদের। রাত্রি ফ্যাল করে চেয়ে থাকলো, বিস্ময়ে চোখ ছলছল করছে, কোণের জ্বালা করছে। নিভরানের নীরবতায় ভেবে নিয়েছিল সে হয়তো খুশি হয়নি তেমন, বাচ্চাটা হয়তো তার জন্য অনাকাঙ্ক্ষিত। কিন্তু না, লোকটা হয়তো সবার মতো প্রকাশ করতে পারে না, অন্যভাবে প্রকাশ করে, একদম অন্যভাবে, যা শুধু সেই বোঝে। আল্লাহ শুধু তাকে এই ভিন্নতা বোঝার ক্ষমতা দিয়েছে, আর কাউকে না। রাত্রি চোখের পানি লক্ষ্য করে মুহূর্তেই চোয়াল শক্ত করলো নিভরান। কাঠ গলায় বলল, খবরদার, কাঁদবে না রাত, একদম কাঁদবে না। পানি যেন না পড়ে। আমি কিন্তু এক্ষুনি গাড়ি ঘোরাবো। রাত্রি পানি গড়ানোর আগেই মাথা ঝুঁকিয়ে ফেলল, 2 হাত কষলে চোখ মুছল, অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আপনার বাচ্চা কিন্তু আপনাকে পাগল ভাববেন নিশ্চিত। ভাবুক, ভাবার কি আছে? ও জানুক ওর বাবা পাগল, ওর মাই তো বানিয়েছে। রাত্রি চোখে পানি নিয়েই হেসে ফেলল। নিভরান চেয়ে থেকে বিড়বিড় করলো, তুমি এভাবেই হাসো রাত, সবসময় হাসো। আমি আমৃত্যু সেই হাসিতে মুগ্ধ হতে থাকি শুধু। নৌকাগুলো ভাসছে নদীতে। এত সুবিশাল উদার নদীরও ক্ষুদ্র অংশ ঢেকে গেছে সযত্নে তৈরি করা কাগজের ভালোবাসায়। পাড়ে বসে আছে দুজন মানব মানবী, একজনের ঠোঁটে বাচ্চা সুলভ মিষ্টি হাসি, আরেকজনের চোখে সেই হাসির পানে চেয়ে থাকা গুচ্ছ গুচ্ছ মুগ্ধতা। হাত বাড়ালেই পানি। একদম ঘাটে বসে আছে তারা। এপাশটা এখন নীরব। খানিকটা দূরে নৌকা টোকা এসে ভিড়ছে। নিভরান আচমকায় রাত্রির কোলে মাথা রাখল। রাত্রি আতকে উঠল, কপট রাগ দেখিয়ে বলল, আল্লাহ কি করেন? গায়ে মাটি লাগবে। ঘরে গিয়ে মাথা রাখেন, এখন ওঠেন তো। নিভরান পাত্তা দিল না, বরং পাশ ফিরে পেটে মুখ গুজে ধীর গলায় বলল, ও কি বুঝতে পারছে ওর বাবা ওর কত কাছে? এই তো অল্প একটু দূরত্ব, নয়তো ওকে ছুঁয়ে ফেলতাম, তাই না রাত? ওর এখনো হাত পা হয়নি মনে হয়, মাত্র তো একটা মাসই। নদীর পানি ঠান্ডা, পায়ের আঙুল ডুবানো হিম জলের অতলে। বাতাসে গা শিরশির করছে, চোখের মণিতে ভাসছে স্রোতের প্রতিচ্ছবি। পেট থেকে মুখ সরিয়ে মাথা সোজা করলো নিভরান। একাধারে চোখ ডুবালো প্রিয়তমার অবাধ্য চুলে, মায়াবী মুখশ্রীতে, হৃদয় কাঁপানো চোখের মণিতে। নওশাদ সাহেবের কানে খবরটা পৌঁছালো নিশাতের মাধ্যমে। রাত্রির প্রেগনেন্সি সিস্টেমস দেখা দিয়েছে, অথচ তার ছেলে একবার জানালো না পর্যন্ত। তাকে জানাইনি ঠিক আছে, কিন্তু নাহিদাকে তো অন্তত জানাতে পারত। রিপোর্ট কি এসেছে তাও জানলো না, আর সেই খবর নিশাতও জানে না। শুধু বলল টেস্ট করতে দিয়েছে। 7 পাঁচ না ভেবে তিনি আচমকাই ফোন লাগালেন নিভরানের নাম্বারে। বিগত কয় বছরে প্রথমবারের মতো। শেষ কল লিস্টটা নেই, তারিখটাও নেই। কত আগে কথা হয়েছিল এই নাম্বারে তার যন্ত্রটাও ভুলে গেছে। তিনি তো মানুষ, তবুও ভোলেননি। দিনটা ছিল নিভরান বাড়ি ছেড়ে যাবার 3 দিন আগে। রাতে ফিরতে খুব দেরি করেছিল ছেলে। নাহিদা কেঁদে কেটে অস্থির। তখন বাসায় আসার জন্য ফোন করেছিলেন তিনি। ধ্যান ভাঙল, রিং হচ্ছে। একটা শব্দ তরঙ্গ যেন অভিমান ধূলিসাৎ করার ধারালো ফলা। সব কারা তার বাধা বিগ্রহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে।
নিমগ্ন প্রণয় বিলাসের মাঝে হঠাৎ শব্দটা একেবারে সহ্য হলো না নিভ্রানের। মেজাজ খারাপ হয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। রাত্রি আস্তে করে বলল, ফোন বাজছে আপনার। নিভ্রান ফোঁস করে শ্বাস ছাড়ল, পকেট হাতড়ালো, ফোন বের করে স্ক্রিনের দিকে অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ। ইংরেজি অক্ষরে বাবা দিয়ে সেভ করা নাম্বারটা, সে তো অন্য কোনো নাম্বার সেভ করেনি এই নামে। তবে ফোনটা কি তারই? অবিশ্বাস নিয়ে হাত উল্টে ব্যাক কভার দেখলো, হ্যাঁ তারই তো। রাত্রি তাড়া দিল, ধরুন। নিভ্রান এক পলক তাকিয়ে বলল, তোমার ফোন কোথায়? রাত্রি এদিক ওদিক তাকিয়ে দেখলো, সাথে ব্যাগ নেই, গাড়িতেই রয়ে গেছে। ফোন ব্যাগের ভেতরে। নিভ্রানের প্রশ্নাত্মক চাহনির বিপরীতে শূন্য মস্তিষ্কে এসে বলল, আমার ফোন গাড়িতে মনে হয়। তোমার সাথে কথা বলতে চাইছে, তাহলে ফোনে পাইনি তাই আমাকে দিয়েছে, ধরো। উফ না। বলে নিজেই হাত বাড়িয়ে স্লাইড করে রিসিভ করে দিল রাত্রি। শক্ত করে হাতটা টেনে নিভ্রানের কানে চেপে ধরল ফোনটা। ওপাশ থেকে চেনা গলার স্বর। নিভ্রান অপ্রস্তুত বোধ করলো। কিছুক্ষণ স্তব্ধ চেয়ে থেকে কোল থেকে মাথা উঠিয়ে বসতে বসতে বলল, জি বলেন। পেয়েছি। এবার যেন লজ্জার অথৈ সাগরে ডুবে গেল নিভ্রান। শব্দভাণ্ডার ফুরিয়ে গেল, কণ্ঠনালীতে অপরাধ বোধের বিদ্রোহ। তার আগে জানানো উচিত ছিল না? প্রথমবার বাবা হবে, বাবাকেই জানানো হয়নি। ধুর, তাকে কেন ফোন দিল? রাত্রিকে দিলে তো পারত। নওশাদ সাহেব উত্তর না পেয়ে বললেন, জি পজিটিভ। ওপাশে নীরবতা, তারপর খুব নরম গলার অতি প্রসন্ন স্বর, আগে জানাবে না? নিভ্রান চাপা হাসলো, মনে মনে হয়তো বিস্তর হাসলো। খুব গোপনে হাসি লুকিয়ে অন্য পাশের তুলনায় আরও কেমন গলায় বলল, এখনো বাসায় পৌঁছেনি তো, পৌঁছেই জানাতাম। কথা শেষ হলো ভালোভাবেই। তার সাথে কথা বলে রাত্রির সাথেও কথা হলো। এতদিনে এই প্রথম বোধহয় কোনো রকম আগ্রাসী বাগবিদণ্ডাহীন কথোপকথন হলো বাবা ছেলের। নিভ্রান মিষ্টি নিয়ে গেল ব্যাকসিট পুরো ভর্তি করে। নওশাদ সাহেবের কাছ থেকে খবর পেয়ে আগে থেকে দ্বিগুণ উৎসাহ নিয়ে মিষ্টি দিয়ে বাসা ভর্তি করে রেখেছে। শেষমেশ মিষ্টিতে টিকতে না পেরে রাতেই পুরো বিল্ডিংয়ের প্রতিটা ঘরে ঘরে দেওয়া হলো। আশেপাশে চিরপরিচিতদের বাসায় বিতরণ করা হলো। রাত্রি বসে বসে আগাগোড়া তবদা মেরে দেখেই গেল দুই ভাইয়ের পাগলামি। সেখানে থেমে গেলেও হতো। পরের দিন নাহিদা নওশাদ সাহেব দুজনই এলেন। তাদের আরেক দফা পাগলামি। নাহিদা হাতে চুরি খুলে রাত্রিকে পরিয়ে দিয়ে গেলেন, নওশাদ সাহেব হাতে উপহার গুজে দিয়ে গেলেন। নিভ্রান মানা করলো না কোনো কিছুতেই। প্রথমবার বাবা মা হবার অনুভূতি, তবে এতই সুখের, আনন্দে ঠাসা। সময় পেরোলো নিয়ম মেরেই। দিনের পর রাত, রাতের পর দিন, পেরিয়ে গেল মাস, বদলে গেল ঋতু, প্রকৃতি, জীবনধারা। দিনটা মঙ্গলবার। রাত্রি শরীরটা ভালো থাকে না ইদানিং। 3 মাসে পেট উঁচু হয়েছে খানিকটা, শাড়ির ওপর থেকে অবশ্য বোঝা যায় না তেমন। বারান্দার সন্ধ্যামালতী গাছে নতুন দুটো ফুল ফুটেছে, সাদা রং। সূর্যের আলোয় কি রূপ তাদের। বুকের ওপর বই রেখে ঘুমিয়ে পড়া রাত্রির হাত থেকে বইটা ছাড়িয়ে নিলেন নাহিদা, পাশে রেখে গায়ে চাদর টেনে দিলেন। আগামী সপ্তাহ থেকে পরীক্ষা। পড়তে পড়তে ঘুমিয়ে যায় খালি। মেয়েটা ঘেমে গেছে এসির মধ্যেও। শাড়ির আঁচল দিয়ে গলা মুছিয়ে দিলেন তিনি। শেষমেশ ফুল গাছে পানি দিয়ে পর্দা টেনে দিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। এখানে এসেছে 2 সপ্তাহ হলো। রুবিনা নিজেই অসুস্থ, চাইলেও মেয়ের খেয়াল রাখাটা হয়ে ওঠে না তার। ওষুধের ডোজে বিছানায় পড়ে থাকেন সারাদিন। নিভ্রান অফিসে থাকে, কদিকে খেয়াল রাখবে সে? রাত্রি উঠল বিকেলের দিকে, চোখে তখনও ঘুমের রেশ। ক্লান্তি কাটেনি। ভার্সিটি বন্ধ এ সপ্তাহে, এতে যেন একটু স্বস্তি। টিউশনি ছেড়েছে আজ 1 মাস। আস্তে ধীরে উঠে বাইরে গেল সে। নায়িতা তখন রুবিনার রুমে বসা, গল্প করছে দুজনে। ঘরের দরজা খোলা বিধায় সহজেই রাত্রিকে চোখে পড়ল। নায়িতা তড়িঘড়ি করে এগোতে এগোতে চেঁচিয়ে উঠল। রাত্রি চেয়ার ধরে দাঁড়িয়ে গেল। মাথাটা আসলেই ঘোরাচ্ছে। দুপুরে যা খেয়েছিল তার সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দিয়েছে। তারপর আর পেটে কিছু পড়েনি। নায়িতা এসে ধরলেন, চেয়ার টেনে বসালেন। পানি খাওয়াতে গেলেই রাত্রি বলল, না না না, বমি হয়ে যাবে, খাবো না। হবে মা, বিশ্বাস করেন। তার কাতর কণ্ঠে হেরে গেলেন নাহিদা। পানিটা নামিয়ে রাখলেন টেবিলে। মাথার চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে বললেন, না খাবো না, পরে। 8:10। কোলের ওপর বালিশ রেখে খাতায় কি যেন লিখছে রাত্রি। সামনে পড়ার বই খোলা।
সেখান থেকে দেখে দেখে কিছু একটা লিখছে সে। নাহিদা ঢুকলেন, ড্রেসিং টেবিল থেকে তেল নিলেন, বিছানায় উঠে পিছে বসে তালুতে ঘষতে নিলেই রাত্রি আতকে বলল, না, তেল না মা, কেমন চটচটে লাগে, প্লিজ। রাত্রি চোখ মুখ কুচকে বসে রইল। নাহিদা তেল মাখালেন আচ্ছা মতো, বিলি কেটে কেটে গোড়ায় গোড়ায় ঢলে দিলেন। রাত্রি মাথা পিছে ঠেলে নাহিদার পেটে ঠেকিয়ে চোখ বুজে রইল। হালকা গলায় বলল, আপনার ছেলে কখন আসবে মা? আমার ভালো লাগছে না। লাগে তো, আপনার ছেলে আসলে আমার খুব ভালো লাগে। রাত্রি উত্তর দিল না সাথে সাথেই, তবে কিছুক্ষণ পেরোতেই অবুজের মতন কাঁদো কাঁদো গলায় বলল, ফোন দিন না মা, আসছে না কেন? এতক্ষণে তো চলে আসেন উনি। নাহিদা উপায় না পেয়ে ফোন দিলেন। মেয়েটা যখন তখন মন খারাপ করে ফেলে আজকাল। নিভ্রান্ত ধরল প্রথমবারই, অস্থির গলায় বলল, কি হয়েছে মা? রাত ঠিক আছে? আবার কান্নাকাটি করছে? আচ্ছা দাও ওকে, আমি বোঝাই, দাও। নিকট কৃষ্ণ ঘরে একটু জ্যোতি নেই, কিরণ নেই। ঘটা করে রাত নামলো যেন সর্বধূলিকণায়। রূপালী চাঁদ ছুতে পারছে না ভয়ঙ্কর প্রেমিকের ঘুমন্ত মেঘরানীকে। নিভ্রানের ফিরতে দেরি হলো বেশ। দেহ ভরা ক্লান্তি নিয়েই ঘরে ঢুকলো সে। বিছানার দিকে চোখ পড়তেই মনটাও ক্লান্ত হয়ে গেল। রাত্রি ঘুমিয়ে পড়েছে, মেয়েটা অপেক্ষা করছিল। প্রস্তুতি নিয়ে ঘুমায়নি, গায়ে ব্ল্যাঙ্কেট নেই, শাড়ির আঁচল খসে পড়েছে এলোমেলো, হাত দুটো অগোছালো নিস্তেজ, মাথাটা হেলে পড়েছে ডান পাশে। নিভ্রান নিঃশব্দে ঢুকলো, খুব খুব করে কাঁচতে গিয়েও থেমে গেল। গলা ব্যথা করেছে খুব। আজ অফিসে এত ধমকাধমকি করেছে সবাইকে, এখন মনে হচ্ছে কণ্ঠনালী জ্বলে যাচ্ছে। নিঃশব্দে হাঁটল সে, গায়ের শার্ট ছাড়িয়ে চোখে মুখে পানি ছিটিয়ে এলো। পর্দা সরিয়ে দিতেই চাঁদের আলোয় পূর্ণ হলো ঘর। আধার কেটে গেল। রাত্রি দেহভঙ্গি বদলেছে, কাত হওয়াতে অনাবৃত হয়েছে দেহ। নারীময়ী আকর্ষণ চুয়ে চুয়ে পড়ছে সর্বাঙ্গে। নিভ্রান হাসল, শব্দ নেই সে হাসিতে, আজ শুধু দুর্বার অনুভূতি। কাছে গিয়ে ঝুঁকে গেল সে। এত অসুস্থতায়ও মেয়েটার সৌন্দর্য কমেনি বিন্দু পরিমাণও। বক্ষপিঞ্জরায় ঝঙ্কার তোলে প্রতিটি উষ্ণ প্রশ্বাস, লুহু জমে যায় যেন রূপের শীতলতায়। নিভৃণ গভীর দাগ বসালো গলদেশের নিম্নাংশে। ঘুমের মাঝে হালকা হালকা কম্পিত হলো রাত্রি। কোমলাঙ্গ দেহ নেতিয়ে গেল। কাঙ্ক্ষিত স্পর্শ আরও প্রগাঢ় হতে সজাগ হলো অপ্রকৃতস্থ গা। অপ্রতিরোধ হাত দুটো দিয়ে অযথাই হালকা প্রতিরোধ করার চেষ্টা করলো রাত্রি। নিভ্রাণ মুখ তুলে উন্মত্ত শ্লেষ মাখানো স্বরে বলল, কি হয়েছে? রাত্রি উত্তর দিল না। চাঁদের আলোয় স্পষ্ট হলো তার সুপ্ত অভিমান। নিভ্রাণ কাতর স্নেহে নাক ঘষতে ঘষতে বলল, রাগ করেছ রাত? তীক্ষ্ণ মাতাল গন্ধে ঘোর জাগলো। একটু ডুবে যেতেই রাত্রি শক্ত গলায় বলল, দূর যান, আমি ঘুমাবো। কাছে এসছেন কেন? আমি তো আপনার এত গুরুত্বপূর্ণ কিছু নই। আমার প্রাণনাশকারিণী, আমার নির্মোহ হৃদয়ের একমাত্র মোহ, আমার নির্মেঘ আকাশের শুভ্রতম মেঘ, আমার বৃষ্টিহীন বর্ষার এক পশলা বর্ষণ, যার পদ্মলোচন চোখে আমার দাম্ভিকতার মৃত্যু, কোমলতার আবির্ভাব, আমার নিশীথিনী, আমার বিভাবরী, আমার রাত তুমি। চোখের কোণে বিন্দুকণা জমা হয়েছে, মানের সিক্ত বহিঃপ্রকাশ। কার্নিশ বেয়ে গড়িয়ে যাচ্ছে অনবরত। নিভ্রাণ হতাশ চোখে চাইল। রাত্রি শ্বাস চেপে বলল, আপনি এসব বলে বেঁচে যেতে চাচ্ছেন? তোমার এই রুদ্ধ স্বরে কতবার মরছি জানো? রাত্রি চুপচাপ। নিভ্রাণের ঠোঁট অঘোষিত বারণ মানল না। আদ্র আদ্র অভিমান গলে পানি হলো কোমল নারী মনের। হার মানল রুষ্ট হৃদয়। তুষ্ট হলো সব। রাত্রি ধীর গলায় প্রশ্ন করল, খেয়েছেন? হুম। খেয়ে আসেন, যান। কাঁদছিল রাত? ঠিক আছে। নিভ্রাণ উঠে গেল। ওঠার আগে একবার উঁচু পেটে কান পেতে কি যেন শুনল। বিড়বিড় করে বলল, তুমি খেয়েছো আম্মু? ও আম্মু না আব্বু, আপনি কিভাবে জানেন? জানি, খেয়েছো তুমি? হুম। চাঁদের আলো তখন তেরচাভাবে পড়ছিল নিভ্রাণের মুখের অর্ধাংশে। এক পাশ উজ্জ্বল, এক পাশ অন্ধকার। কি নরম সেই চাহনি, কি কোমল সেই অর্ধাঙ্গিনীর প্রতি। ওকে তো আজ ভালোই দেখলাম, উঠে গিয়েছে। পারবে মা, চিন্তা করো না। ওর এতদিনের প্রিপারেশন বৃথা যাবে মা? শুধু শুধু একটা বছর গ্যাপ পড়বে। পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ওর, আমি কি করে মানা করব বলো? নাহিদা উত্তর দিলেন না। নিভ্রাণের কথাও ঠিক, আবার মেয়েটার জন্য দুশ্চিন্তা হয় খুব।
দীর্ঘ রজনীর মধ্যপ্রহর। শক্ত নিরুপ্রদেব বুকটা থেকে মাথা তুলে উঠে বসলো রাত্রি। ব্যাক সাইডে কোথায় একটা ব্যথা হচ্ছে, ভেতরটা কেমন যেন লাগছে। নিপ্রাণ বিয়ে করে ঘুমাচ্ছে। খুব ক্লান্ত মানুষটা।